নেপালে পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে 547, এখনো নিখোঁজ 1,500। আরেকটি ঢলের পূর্বাভাসে উদ্ধারকর্মী আর স্বেচ্ছাসেবকদের মাঝে আতঙ্ক। চাঁপাইনবাবগঞ্জের দেবীগঞ্জে পানিতে ডুবে 5 শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া। হাম ও উপসর্গে দেশে 5 জনের মৃত্যু, সিলেটে 3 শিশু। নভেম্বরে তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক বার্ষিক সম্মেলনে। অপরিকল্পিত উন্নয়ন এবং মুনাফা গোষ্ঠীর জন্য সংস্কার আনা যাচ্ছে না বিদ্যুৎ ও জ্বালানি খাতে, অভিমত বিশেষজ্ঞদের। আমদানি নীতি থেকে বেরিয়ে অনুসন্ধানে জোর দেওয়ার পরামর্শ। এখনও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ, চাপনের ফিলিং স্টেশনগুলোতে নিভু নিভু জ্বলছে বাসাবাড়ির চুলার আগুন, কিছুটা কমতির দিকে কাঁচা বাজারের উত্তাপ। দেখছিলেন সংবাদ শিরোনাম। নেপালে নজিরবিহীন পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে 547 জনে দাঁড়িয়েছে। নেপাল এবং তিব্বতে এখনও নিখোঁজ 1,500-এরও বেশি। আরেকটি ভয়ঙ্কর ঢলের পূর্বাভাসে চরম আতঙ্কিত উদ্ধারকর্মী আর স্বেচ্ছাসেবীরা। উদ্ধারকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেপালের দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ। উদ্ধার কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে তা আবারও শুরু হয়েছে। নেপালে সেনাবাহিনী এবং উদ্ধারকর্মী পাঠিয়েছে চীন, সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। যতই সময় গড়াচ্ছে ততই বাড়ছে নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি আর নিখোঁজের সংখ্যা। ক্ষীণ হচ্ছে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনাও। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটকোশি নদীর গতিপথে ধ্বংসাবশেষ আটকে একটি হ্রদ তৈরি হয়েছে। ওই হ্রদের পানি এরই মধ্যে উপচে পড়তে শুরু করেছে। আগামী 72 ঘন্টার মধ্যে আরও বড় ঢল নামার আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় স্থানীয় বাসিন্দাদের উঁচু ও নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উজানের পানির স্তর বাড়ছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন আমাদের সরঞ্জাম সহ একটি নিরাপদ স্থানে গিয়ে অপেক্ষা করতে হবে। আমাদের এখনই কাজ শুরু না করে সংকেতের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। আমাদের নিরাপদে থাকতে বলা হয়েছে। বুধবার তিব্বতের সীমান্ত হাব গিরিয়ংয়ে কাদা ও ধ্বংসস্তূপের এক বিশাল পাহাড় ধসে পড়ার পর কৃত্রিম ওই হ্রদটির সৃষ্টি হয়েছিল, যেখানে এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা শুনছি যে উঁচু এলাকাগুলোতে পানির স্তর বেড়েছে এবং এখন তা এখানেও আসছে। এটা শিগগিরই আসতে পারে, হয়তো 15-20 মিনিট বা আধ ঘন্টার মধ্যে আমাদের ভাসিয়ে নিয়ে যেতে পারে। ভূমিধস আর বন্যা থেকে বেঁচে ফেরা গৃহহীন মানুষগুলো নতুন পাহাড়ি ঢলের আশঙ্কার মুখেও নিখোঁজ স্বজনদের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে সুপেয় পানি আর খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকাগুলোতে। প্রতিকূল পরিস্থিতিতে ত্রাণ সরবরাহ ব্যাহত হওয়ায় মানবেতর দিন কাটাচ্ছেন দুর্গতরা। আর নিখোঁজ বিদেশি পর্যটকদের ফিরে আসার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, ভারত ও নেদারল্যান্ডসে থাকা তাদের পরিবার। আমার স্বামী শ্রীনিবাস সুধীর রাঙ্গু বুধবার ভোরে নেপালে আঘাত হানা বন্যায় নিখোঁজ হয়েছেন। শুধু তিনিই নন, আমাদের পরিবার ও বন্ধুবান্ধব সহ মোট 10 জন ছেলের সাথে ট্রেকিং করতে বেরিয়েছিলেন। ঠিক যখন এই আকস্মিক ঢল নামে তখন তারা নেপাল সীমান্তে ছিলেন। নতুন করে পাহাড়ি ঢলের আশঙ্কায় সাময়িক সময়ের জন্য বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে উদ্ধার অভিযান। নেপালের সেনাবাহিনী ও উদ্ধারকর্মী পাঠিয়েছে চীন, সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলাভিশন নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে মরা পদ্মা নদীতে গোসল করতে নেমে 5 শিশুর মৃত্যু হয়েছে। দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত 5 শিশু চাচাতো, ফুফাতো এবং মামাতো বোন। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। করতে নেমেছিল 5 চাচাতো, মামাতো ও ফুফাতো বোন, সুমাইয়া, আবিরা, শরীফা, সুমাইয়া ও সুরাইয়া। একজনকে পানিতে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারে এগিয়ে যায় অন্যরা, কিন্তু মুহূর্তেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। একে একে তলিয়ে যায় সবাই। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরের চরচাকলা গ্রামের মরাপদ্মা নদীর শাখায় ঘটে এ দুর্ঘটনা।
স্থানীয়রা পরে 5 শিশুকে উদ্ধার করলেও তাদের আর বাঁচানো সম্ভব হয়নি। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। গোসল করতে যে ছেলে 5টা কিন্তু ডুবে মারা যায়, সেটা আমার পাশে যে মরণ নদী আছে সে মরণ নদীতে দোকানে একজন ডুবে আছে, ধরাধরি করতে করতে 5 জনে এক জায়গাতেই ডুবে মারা গেছে। এই মৃত্যুতে গ্রামবাসীর শোকের ছায়া নেমে চলে এসেছে। নিহত শিশুরা হলো দেবীনগরের মাসুদের 10 বছরের মেয়ে সুমাইয়া ও 8 বছরের মেয়ে আবিরা, শরীফুলের 12 বছরের মেয়ে শরীফা এবং নিজামুদ্দিনের 12 বছরের মেয়ে সুমাইয়া ও 9 বছরের সুরাইয়া। নিহতরা সম্পর্কে মামাতো, ফুফাতো ও চাচাতো বোন। একই পরিবারের 2 মেয়ে আর এক পরিবারের 2 মেয়ে আর একজনের 1 মেয়ে। উঠার পরে দেখি আবার পিছনে একটার পর একটা, এভাবে এক একে 5 জনকে আমরা উদ্ধার করি। ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক ও মর্মান্তিক। 999 থেকে এ তথ্য জানতে পেরে ঘটনাস্থলে পাঠানো হয় পুলিশ। পুলিশ এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা জেলা পুলিশের পক্ষ থেকে এই সময় পরিবারকে আমরা শোকাহত এবং আমরা তার পরিবার যাতে তারা শোক সইতে পারে এই জন্যে আমরা তাদেরকে সার্বিক আইনগত যে হেল্প করার দরকার পুলিশে আমরা করব। 5 শিশুর একসঙ্গে প্রাণহানির ঘটনায় শোকাহত উপজেলা প্রশাসনও। নিহতদের পরিবারের পাশে থাকার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা কিছু আর্থিক সহযোগিতা করেছি তাদের দাফন কাফনের জন্য, পরবর্তীতে হয়তো আরো সহযোগিতা দেওয়া হবে, কিন্তু যার আসলে হারিয়েছে সন্তান তার যে ব্যথা বা বেদনা এটা কোনোভাবেই পোষানোর মতো নয়। 5 শিশুর করুণ মৃত্যুতে শোকে স্তব্ধ চরচাকলা গ্রাম। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। অভিভাবকদের বাড়তি সতর্কতা ও নজরদারিতেই এড়ানো যেতে পারে এমন মর্মান্তিক দুর্ঘটনা, বললেন সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। গত একদিনে হাম উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে সন্দেহে এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন 1170 জন। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে 342 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাম এবং ডেঙ্গুর এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের 15 মার্চ থেকে 28 আগস্ট পর্যন্ত দেশে মোট 1,54,792 জনের হাম শনাক্ত করা হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগী হিসেবে 70 জন শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 18,796 জনে। মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত 15 মার্চ থেকে 28 আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে 861 জন শিশু। অন্যদিকে এই 5 মাসে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আনুষ্ঠানিকভাবে মৃত্যু হয়েছে 99 জনের। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের বাড়ি সদর উপজেলা, ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায়। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এ নিয়ে সিলেট বিভাগে হাম এবং উপসর্গে মোট 151 জন শিশু মারা গেছে। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে আরও 128 জন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে 3.5 শতাধিক হামি রোগী চিকিৎসা নিচ্ছে। শিশুদের টিকার আওতায় আনতে এবং আক্রান্তদের বিশেষ সেবা নেয়ার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে মাঠ পর্যায়ে কার্যক্রম বাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় আগুনে প্রাণ হারানো 9 বাংলাদেশির মরদেহ নিজ নিজ গ্রামে এসে পৌঁছেছে। নওগাঁয় একই সঙ্গে 7 জনের জানাজা সম্পন্ন হয়েছে। নাটোরে দাফন হয়েছে 1 জনের। 16 বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া নওগাঁর আত্রাই উপজেলার 7 প্রবাসী নামাজি জানাজা সকাল 10টায় আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে সম্পন্ন হয়েছে। তারা হচ্ছেন উপজেলার আত্রাই উপজেলার উদনৈপই গ্রামের মোহাম্মদ ফরিদ, গন্ডগোহালি গ্রামের রুবেল প্রামাণিক, কলিমুদ্দিন ইসলাম, মোহন আলী, তার ছোট ভাই সুমন আলী, দুবাই গ্রামের সোহেল রানা এবং পারুকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার। জানাজায় অংশ নেন সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, জেলা প্রশাসক, বিভিন্ন রাজনৈতিক নেতা সহ সর্বস্তরের মানুষ। এদিকে নাটোরের নলডাঙ্গার মহিষডাঙ্গা গ্রামে বেলা 10টায় রবিউলে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে পারিবারিক কবরস্থানে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
340 ফ্লাইটে মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে মরদেহ পাঠানো হয় নিজ নিজ গ্রামের বাড়িতে। গত 9 আগস্ট সৌদি আরবের রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে 16 বাংলাদেশি কর্মী নিহত হয়। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামী নভেম্বরে তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 9 থেকে 20 নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক বার্ষিক সম্মেলন COP31। সম্মেলনে অংশ নিতে নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা কমানো এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে আলোচনা হবার কথা রয়েছে। সৌদি আরবের জেদ্দায় OIC পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ অধিবেশনের ফাঁকে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকুলিকাইয়ার সঙ্গে বৈঠকে তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। অর্থের পেছনে না ছুটে আইনজীবীদের পেশাদারিত্ব, নীতিনৈতিকতা এবং মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেছেন, সবকিছু টাকার মানদণ্ডে পরিমাপ না করে সমাজ এবং মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালন করতে হবে। সকালে রাজধানীর পান্থপথে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন। সুপ্রিম কোর্টে প্রায় 18,000 আইনজীবী থাকলেও তাদের মধ্যে কতজন মানসম্পন্ন তা নিয়ে সংশয় রয়েছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। দুর্নীতির হাতছানি থেকে দূরে থেকে আইন পেশার মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান আইনমন্ত্রী। আইনজীবীদের প্রশিক্ষণের জন্য 50 কোটি টাকার বরাদ্দ দেওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী। 80,000 আইনজীবী আছে। এই 80,000 আইনজীবীর কিন্তু ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই, কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা নাই। ইনশাল্লাহ এবছর থেকে আমরা ট্রেনিংয়ের দিকে ধাবিত হচ্ছি। আমি এবার 50 কোটি টাকা আইন মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়ার চিন্তা করছি, যে শিক্ষায়, দীক্ষায়, মেধায়, মননে, প্রজ্ঞায়, শ্রমে, ঘামে বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলে যেতে পারবে। বিদ্যুৎ জ্বালানির চলমান সংকটের অন্যতম কারণ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নীতি ও কাঠামো। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত উন্নয়ন এবং মুনাফা গোষ্ঠী তৈরির কারণে এই খাতে সংস্কার সম্ভব হচ্ছে না। সংকট মোকাবেলায় নীতি সংস্কার এবং গোষ্ঠী তৎপরতা বন্ধে পদক্ষেপের তাগিদ দিয়েছেন তারা। আগে সরকারের আমদানি নীতি থেকে বেরিয়ে অনুসন্ধানে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। শিল্প কারখানা ও সিএনজি স্টেশনে গ্যাস নেই, লোডশেডিংয়ে অতিষ্ঠ নগর জীবন। ক্ষমতার 6 মাসেই বিদ্যুৎ জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে সরকার। এমন সংকটের দায় কার? কুল কিনারা হচ্ছে না এ প্রশ্নের। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে কয়েকটি কূপ খনন হলেও গ্যাসের উৎপাদন বাড়েনি, বরং চাহিদার তুলনায় কমেছে সরবরাহ 30%। অন্যদিকে প্রাথমিক জ্বালানির নিশ্চয়তা ছাড়াই অপরিকল্পিতভাবে বাড়ানো হয়েছে বিদ্যুৎ উৎপাদন, তৈরি করা হয়েছে আমদানি নির্ভরতা। ফলে বিদ্যুৎ জ্বালানির সংকট স্বল্প থেকে দীর্ঘমেয়াদী হয়েছে। 2010 সালে এসে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন করে ফেললেন। মুনাফামুখী ব্যবসা তারা প্রবর্তন করলো, তারা রেগুলেটরি সিস্টেমটাকে প্রভাবিত করলো, তারাই রেগুলেটরি সিস্টেম চালালো, তারা তাদের মন মতো দাম নির্ধারণ করে নিয়ে আসলো, তারা প্রবিধানমালা আইন তাদের মতো করে সংশোধন করে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করলো। অর্থাৎ একজন অসাধু ব্যবসা বা একজন ব্যবসা প্রতিষ্ঠান, এলপিজি ব্যবসা প্রতিষ্ঠানরা এলপিজির ব্যবসা সম্প্রসারণের জন্য যা করেছে, ওই সমস্ত মন্ত্রণালয় থেকে বিদ্যুৎ বিভাগ, জ্বালানি বিভাগ, রেগুলেটরি কমিশন মিলিয়ে তাই করেছে। এটাই হচ্ছে সংকটের সূত্রপাত এবং সংকটের ভিত্তিভূমি। একটা ধরনের সিন্ডিকেট, একটা ব্যবসায়ী সিন্ডিকেট, সেক্টরের হয়তো কিছু লোক আছে বা আমলারা আছে, এই সিন্ডিকেটের প্রভাবে এই আমাদের নিজেদের প্রাথমিক গ্যাস না উঠাইয়া আমদানির দিকে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিহিংসার কারণে আপনি সামিটের একটা এফএসআই রেডি ছিল, ওইটা যদি বাতিল না করতো, বাই দিস টাইম এই অক্টোবরে কিন্তু 500 মিলিয়ন চলে আসতো। ভারত থেকে এলএনজি পাইপলাইনে আসার কথা ছিল 2টা প্রকল্প। ঠিক আছে, আমি একটা জিনিস বাতিল করলাম, কিন্তু ওইটার ইম্প্যাক্ট কী হবে সেটা দেখা উচিত। 31টা সোলার পাওয়ার প্ল্যান্ট বাতিল করে দিছে। সরকারকে আমি অনুরোধ করব, এই যে সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটের প্রভাব মুক্ত হয়। বিদ্যুৎ জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকারের অনিয়ম, লুটপাটের বোঝার পাশাপাশি মরার ওপর খাড়ার ঘায়ের মতো মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কা সামলাতে নতুন সরকারের হিমশিম অবস্থা। চলমান সংকট রাতারাতি দূর করার সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা।
কাঠামোগতভাবে অক্ষম জ্বালানি প্রশাসনের মাথায় বসে সেটাকে দিয়ে এরকম ভোতা অস্ত্রকে দিয়ে এই যুদ্ধে জ্বালানি যুদ্ধে সফল হওয়া জয়ী হওয়া কঠিন, এবং সরকার সেই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে যেয়েই আজকে নাকানি চুবানি খাচ্ছে। এটি হচ্ছে মূল কথা। তা এই কাঠামোগত জায়গা থেকে যদি আসেন তাহলে সরকারের প্রশাসনিক কর্তৃত্ব সরকারকে সীমিত করে আনতে হবে এবং সেখানে মানুষকে নানাভাবে মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এই সংকট মোকাবেলা করতে হবে। 2025-এর মধ্যে 50টা ওয়েল হয়ে যাওয়ার কথা ছিল, আর 2028-এর মধ্যে 100 ওয়েল। এখন দেখেন ওই 50টা ওয়েলের মধ্যে 19টা হয়েছে, বা 19টার মধ্যে যেগুলি গ্যাস পেয়েছে সেগুলি হলো ভোলাই, যেখান থেকে গ্যাস পাইপলাইন করে নেই। সমস্যা হলো জ্বালানি সমস্যা। আমাদের মাটির নিচে গ্যাস এবং মাটির নিচে কয়লা রেখে আমাদের এই আমদানির দিকে যাওয়া উচিত হয়নি। তারা বিদ্যুৎ জ্বালানি খাতে বিএনপি সরকারের লক্ষ্য এবং রূপরেখা দ্রুত মানুষের সামনে উপস্থাপনার তাগিদ দিলেন। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। গ্যাস সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি রাজধানীতে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও সিএনজি চালিত যানবাহনে এখনও মিলছে না পর্যাপ্ত গ্যাস। শুক্রবার ছুটির দিনে গ্যাস সংগ্রহে আসা যানবাহনের সংখ্যা সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কম। গ্যাসের প্রেসার কিছুটা বাড়লেও দীর্ঘ অপেক্ষার পর যেটুকু মিলছে তা পর্যাপ্ত নয়। এদিকে বাসা বাড়িতেও নিভু নিভু করে জ্বলছে চুলা। বৈদ্যুতিক চুলা সহ বিকল্প নানা উপায়ে রান্না চললেও এতে ব্যয় বাড়ছে সংসারে। রিপোর্ট করছেন আল আমিন। রাজধানীতে পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন শামীম। 1 মাস ধরে তার বাসায় থাকছে না গ্যাস, জ্বলছে না চুলা। শুরুর দিকে বাইরে থেকে খাবার কিনে খেলেও এখন বিকল্প হিসেবে বৈদ্যুতিক চুলা কেনার কথা ভাবছেন তারা। এখন আমাদের এমন একটা সিচুয়েশন যে আমরা খুবই বাজে অবস্থার ভিতরে আছি। আমাদের রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে আসতে হচ্ছে, এবং যে গ্যাসটা নাই এর জন্য কিন্তু আমাদের যে বিল সেটা মৌকুব ব্যাপারটা কিন্তু তা না। এতে করে বেড়ে যাচ্ছে সংসারের খরচ। যেখানে 1000 টাকার সামান্য বেশিতে চলতো পুরো মাস, সেখানে এখন খরচ হচ্ছে 1.5 থেকে 2000 টাকারও বেশি। অবশ্যই বৃদ্ধি পাবে। আমি যখন বৈদ্যুতিক চুলাটা ব্যবহার করব, এর জন্য প্রথমে আমাকে একটা বৈদ্যুতিক চুলা কিনতে হবে। এরপরে সেটাতে যদি আমার রান্নাবাড়া করতে হয়, তার জন্য আমার এক্সট্রা বিদ্যুৎ বিল আমাকে দিতে হবে। দুর্ভোগের চিত্র বদলায়নি রাজধানীর ফিলিং স্টেশনগুলোতেও। ছুটির দিনে যানবাহনের লাইন কিছুটা কম হলেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। দিনের দিন গ্যাস পাম্প সংকট হচ্ছে, পাম্পের নজলের সংখ্যা কমে যাচ্ছে, যার কারণে দীর্ঘ লাইন। 3 থেকে 4 দিন বন্ধ, তো এই জন্য একটু সিরিয়াল কম, 30 থেকে 40 মিনিটের ভিতরে পাইতেছে। আস্তে আস্তে তো প্রেশারটাও আসতেছে, হয়তো আজকে ছুটির দিন এই জন্য 180 প্রেশার পাইলাম, মোটামুটি চলার মতো। সরবরাহ এখনো স্বাভাবিক না হওয়ায় পরিমাণ মতো গ্যাস দেওয়া হচ্ছে না বলে জানালেন পাম্প সংশ্লিষ্টরা। গ্যাসের তো প্রেশার আমাদের আগে যেটা ছিল 80, 90, 84 ইনলেট, সেটা এখন আছে মাত্র 15 থেকে 16 ইউনিট। গ্যাস সংকটের দ্রুত সমাধান না হলে উৎপাদন ব্যাহত হয়ে ঝুঁকিতে থাকবে কলকারখানাগুলোও। আল আমিন, বাংলাভিশন, ঢাকা। সপ্তাহের ব্যবধানে আমদানি এবং সরবরাহে স্বাভাবিকতা ফেরায় কিছুটা কমেছে মাছ, মুরগি, ডিম সহ কিছু সবজির দর। চাল, ডাল এবং মাংসের দাম নতুন করে আর বাড়েনি। দোকানিদের দাবি, গত সপ্তাহের চেয়ে বাজারে আমদানি বেশি থাকলেও কমেছে ক্রেতাদের উপস্থিতি। আর ক্রেতারা জানিয়েছেন দাম কিছুটা কমলেও তা এখনও মধ্যবিত্তের নাগালের বাইরে। রিপোর্ট করছেন নাজমুল নিশান। সরকারি ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারগুলোতে সরবরাহ ঠিক থাকলেও ক্রেতা সমাগম তুলনামূলক কম। কিছুটা কমেছে মাছ, মুরগি, ডিম সহ বেশ কিছু সবজির দাম। ব্রয়লার মুরগি কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে। সোনালী মুরগি 270 থেকে 310 টাকার মধ্যে। ডিমের ডজন 140 টাকা। ডিম তো আমরা গত সপ্তাহে বিক্রি করছিলাম আমরা 150 টাকা লালটা, আর এই সপ্তাহে বিক্রি করতে আসছি 140 টাকা। আর সাদাটা বেশি বিক্রি করলাম আমরা গেছে সপ্তাহে আমরা রয়েছে যে 140 টাকা, এই সপ্তাহে বিক্রি করতেছে 30 টাকা। সোনালী মুরগি নিলাম 300 করে, আর গত সপ্তাহে এর থেকে তুলনামূলক 10-20 টাকা একটু কম ছিল। এর আগের সপ্তাহে আবার একটু বাড়তে ছিল। তো মিনিকেট চালের কেজি 70 থেকে 72 টাকা, নাজির শাইল 80 থেকে 85, 28 চাল বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়। চালের দাম ঠিক রাখতে মিল মালিকদের সিন্ডিকেট নিয়ন্ত্রণের তাগিদ দিলেন ব্যবসায়ীরা। ভাতের চাল, তেল যে আছে সব আগের দামে আছে। মিলারদের কাছে আর কোম্পানিদের কাছে পুরো বাজারটা চলে গেছে। তারাই বাজারটা নিয়ন্ত্রণ করে, তারা বাড়ায়, তারা কমায়। তারা সিজনের প্রথম দিকে ধান কিনে স্টকে রাখে,
যখন বাজার পজিশন ভালো তখন দাম বাড়ায় দেয়। এদিকে কিছুটা স্বস্তি সবজির বাজারে। কাকরোল, পটল, শসা, পেঁয়াজ 50 টাকা, কাঁচামরিচ 80 টাকায়। করলা হলো 60 টাকা, টমেটো হলো 120 টাকা, বেচছে 100 টাকা। আগের তুলনায় দাম কম, এই সপ্তাহে একটু কম আর কি। আগে শসা ছিল 60 টাকা, আগের সপ্তাহে 50 টাকা করে কিনেছি। লেবু ছিল 60 টাকা ডজন, আজকে 50 টাকা লেবু ডজন কিনেছি। আমাদের ধরাছোঁয়ার বাইরে। এখন মনে করেন 1000 টাকার বাজার করলে এক সপ্তাহ যাচ্ছে না। এক লগে 4 দিন ছুটি পাইছে, তার কিছু লোক দেশে গেছে, এখন কাস্টমার একটু কম আছে, সবজির আমদাম একটু বাড়তি, এই কারণে একটু কম আছে। করলা কিনছি এটা 40 টাকা করে, আর লাউ কিনছি প্রতি পিস 30 টাকা করে, যেটা গত সপ্তাহ থেকে আমার কাছে মানে তুলনামূলক কম মনে হয়। কই, শিং মাছের দাম কিছুটা কমলেও বেড়েছে রুইয়ের দাম। আকার ভেদে প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। রুই কাতল আছে আপনার, এইগুলা গত সপ্তাহে আছিল 450-60, এই সপ্তাহে একটু বাড়তে আর কি। মাছের বাজারটা রুই মাছ বা অন্যান্য মাছ এটা সবসময় এইভাবেই চলতেছে, স্বাভাবিক আর কি। তবে আমাদের কাছে তো বেশি মনেই হয়, আমরা যেহেতু অল্প আয়ী মানুষ। দাম বেড়েছে দেশি আদার, কেজি বিক্রি হচ্ছে 180 টাকায়। নাজমুল নিশান, বাংলা ভিশন, ঢাকা। জামায়াত রাজনীতি ঘোলাটে করে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছে কিনা সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। শুক্রবার কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কার শেষে চলাচলের জন্য উন্মুক্তের অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র 6 মাস। রাতারাতি বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান করা সম্ভব নয়, এজন্য সরকারের কিছুটা সময় লাগবে। অথচ বিরোধী দল 6 মাস না যেতেই সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে যাতে সরকার দেশের জন্য কাজ করতে না পারে। বিএনপি আগামী 5 বছরে দেশে সুশাসন, গণতন্ত্র এবং জনগণের অধিকার ফিরিয়ে দেবে উল্লেখ করে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম। আমার মনে হয় ঢাকা শহর তারেক রহমান যদি নির্বিঘ্নে 2-3 বছর কাজ করতে পারে, তাহলে আর বিরোধী দলের রাজনীতি করার সুযোগ থাকবে না, সমালোচনা করার সুযোগ থাকবে না। এই কারণে তারা 3 মাস না যাইতেই, 2 মাস না যাইতেই এই সরকারের বিরুদ্ধে লেগে গেছেন। এই সরকার যাতে কোনো কাজ না করতে পারে, বিভিন্ন কর্মসূচির নামে আজকে দেশে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট মেনে নেওয়া হবে না বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার রাজধানী ফার্ম গেটে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তর প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন সিন্ডিকেটের অভিযোগ ছিল। নতুন সরকারের আমলে এর পুনরাবৃত্তি দেখতে চান না তারা। মালয়েশিয়া বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো অনিয়ম কিংবা সিন্ডিকেটের অভিযোগ থাকলে তা তদন্ত করে স্বচ্ছতার সঙ্গে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। সরকারের 6 মাসের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে সাইফুল হক জানান, জনগণ এখন আর উদ্যোগ বা ঘোষণা শুনতে চান না, বাস্তবায়ন দেখতে চান। মালয়েশিয়া শক্তি রপ্তানি করার ক্ষেত্রে, শ্রমশক্তি রপ্তানি করার ক্ষেত্রে আবার নাকি একটা সিন্ডিকেট নাকি গড়ে উঠছে। আমরা পরিষ্কার করতে চাই, আওয়ামী লীগ আমলে আমরা যে সিন্ডিকেটের দৌরাত্ম্য দেখেছি, আমরা নির্বাচিত বিএনপি সরকারের আমলে কোনো ধরনের কোনো সিন্ডিকেট আমরা দেখতে চাই না। এখন আমি শুনছি কোনো না কোনো ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম বেরিয়ে আসছে। আমি মেহরবানি করে বলবো, সরকার প্রধান সহ নীতি নির্ধারকদেরকে মেহরবানি করে আওয়ামী লীগের আমলের পুরনো জুতা আমরা যেন পায়ে দিয়ে হাঁটার চেষ্টা না করি। বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের উদ্যোগে পরিচয় পর্ব এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। অনুষ্ঠানে বক্তাদের কাছ থেকে উঠে এসেছে শিক্ষকতা পেশার বিভিন্ন প্রতিবন্ধকতা, একই সঙ্গে এর সমাধানের মতামত প্রদান করেছেন তারা। বেতন কাঠামো, সুযোগ সুবিধা বাড়ানোর দাবি উঠে এসেছে শিক্ষকদের কাছ থেকে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান সরকারিকরণ, কাঠামোগত উন্নয়নের জোর দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক পদ্ধতি অবলম্বনের দাবিও জানিয়েছেন উপস্থিত শিক্ষকরা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সংসদ সদস্য আতিক মুজাহিদ, বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের নেতাকর্মী সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষকরা।
আগামী এক সপ্তাহের মধ্যে মাদক নির্মূলে রংপুরে দৃশ্যমান পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন মহানগর পুলিশের নতুন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুর রশিদ। নগরীর মাছুয়াপাড়ায় স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের নিহত 4 জনের বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন। এই সময় পুলিশ কমিশনার বলেছেন, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। সঠিক সাক্ষ্য প্রমাণ শেষে সুবিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন তিনি। আলামত সংগ্রহ করে আদালতের আদেশে পরীক্ষা নিরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি। এটা একটা তদন্ত তো আসলে একটা চলমান প্রক্রিয়া। এটা তদন্তের ধারাবাহিকতা, অনেক প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোর পেশাদারিত্বের সাথে আসলে জবাব খোঁজাটাই আমাদের দায়িত্ব। আমরা সেই কাজগুলো করছি। মুন্সিগঞ্জের শ্রীনগরের ভাগ্যকুল ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো বেহাল দশা আর জলাবদ্ধতার কারণে সীমাহীন ভোগান্তিতে আছেন এলাকাবাসী। দ্রুত সংস্কার করে সড়কগুলো চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মুন্সিগঞ্জ থেকে সোনিয়া হাবিব লাবণীর তথ্য ছবি নিয়ে থাকছে রিপোর্ট। মুন্সিগঞ্জের শ্রীনগরের ভাগ্যকুল ইউনিয়নের 4 ও 5 নং ওয়ার্ডের সড়কের বেহাল চিত্র এটি। জলাবদ্ধতার কারণে মানুষের ভোগান্তি এখন চরমে। বর্ষার এই সময়টাতে প্রায় 2 মাস জলাবদ্ধ থাকে বটতলার সড়কটিতে। খানাখন্দে ভরা সড়ক সংস্কার না করার কারণে 17 বছর ধরে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। সড়কে পানি বাড়লে বাধ্য হয়েই তাদেরকে বিকল্প সড়কে অনেক দূর ঘুরে যাতায়াত করতে হচ্ছে। খালের পাড়ও ভাঙতাছে, পুকুরের পাড়ও ভাঙতাছে। আমরা অটো নিয়ে আসতে পারতাছি না, একটা ট্রাক নিয়ে বালু, ইট, সিমেন্ট এগুলি আনতে পারতাছি না। 17 বছরের মধ্যে করিয়া দেয় নাই। এখন যদি বিএনপি সরকার আসছে, যদি কেউ এর অনুদানে এই আমাদের এই রাস্তাটা মেরামত হয়, এটার লিগে আমরা কৃতজ্ঞ। রুগী নিতে পারি না, গাড়ি যেতে পারে না, তারপরে এমনি অসুস্থ রুগী তো মনে করেন এমনি রাস্তাঘাট ভেঙে যাইতেছে। অপরদিকে রাস্তার পাশে থাকা পুকুর ও সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার কারণে নিষ্কাশন হচ্ছে না পানি। দেখা দিয়েছে জলাবদ্ধতা, ভেঙে যাচ্ছে রাস্তাটি। স্কুল কলেজে যাইতে পারে না, অনেক মেঘ বৃষ্টি হইলে রাস্তাঘাট ভাঙ্গা, গাড়ি নাই, অটো নাই, কিছুই নাই। এটা যাওয়া যায় না, মানুষ পড়ে যায়, খাদা খন্দ আছে, এটা তো আপনার নিজেরই দেখতেছে। বিল্ডিং উড়াইতেছে, এই যে সবকিছু করতেছে, অথচ জল যে কোন জায়গায় যাবো এটা কিছু করতেছে না। যখন পানি জমে যায় তখন এই মসজিদে আসতে পারে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, বরাদ্দ আসলেই সড়কে কাজ শুরু হবে। খুব শীঘ্রই যেগুলো রাস্তা করা লাগবে আমরা 100% প্রকল্প নিয়ে নিব। তখন কাজ শুরু হবে। টেন্ডারিং এবং অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে যতটুকু সময় লাগবে, এটা আপনারা হয়তো 2 মাসের ভিতরে দেখবেন যে কাজ শুরু হয়ে গেছে। এটা হুট করে হয় না, একটা প্রক্রিয়া, যেটা আর্থিক ব্যাপার। প্রকল্প নিতে হয়, সেগুলো যাচাই বাছাই করতে হয়, ইঞ্জিনিয়ারিং অফিসে সেটা প্রাক্কলন তৈরি করতে হয়। তারপর আমরা ওই ইন্সপেকশন করে দেখি যে ওইটা সঠিক জায়গায় নির্বাচন করা হয়েছে। উপযোগী না হওয়াতে সড়কটিতে চলে না কোনো যানবাহন। বাধ্য হয়েই পায়ে হেঁটে যাতায়াত করেন এলাকাবাসী। দ্রুত সময়ে রাস্তাগুলো সংস্কারের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। নেপালে পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে 547, এখনো নিখোঁজ 1,500। আরেকটি ঢলের পূর্বাভাসে উদ্ধারকর্মী আর স্বেচ্ছাসেবকদের মাঝে আতঙ্ক। চাঁপাইনবাবগঞ্জের দেবীগঞ্জে পানিতে ডুবে 5 শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া। হাম এবং উপসর্গে দেশে 5 জনের মৃত্যু, সিলেটে 3 শিশু। নভেম্বরে তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক বার্ষিক সম্মেলনে। অপরিকল্পিত উন্নয়ন এবং মুনাফা গোষ্ঠীর জন্য সংস্কার আনা যাচ্ছে না বিদ্যুৎ ও জ্বালানি খাতে। অভিমত বিশেষজ্ঞদের, আমদানি নীতি থেকে বেরিয়ে অনুসন্ধানে জোর দেওয়ার পরামর্শ। এখনও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। চাপ রিফিলিং স্টেশনগুলোতে নিভু নিভু জ্বলছে বাসাবাড়ির চুলার আগুন। কিছুটা কমতির দিকে কাঁচাবাজারের উত্তাপ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।